উৎস উপাদানের ওপর ভিত্তি করে তৈরি আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন আধুনিক রান্নাঘরের সবচেয়ে সাধারণ যন্ত্র ফ্রিজ বা রেফ্রিজারেটরের পেছনের লুকিয়ে থাকা জৈবিক এবং পরিবেশগত জটিলতাগুলো একটু গভীরে গিয়ে দেখি। ফ্রিজ তো আমাদের প্রতিদিনের জীবনের একদম অবিচ্ছেদ্য একটা অংশ, তাই না? কিন্তু এর ভেতরের বিজ্ঞান আর বাইরের পৃথিবীর উপর এর প্রভাব নিয়ে খুব একটা কথা হয় না। আজ আমরা মূল তথ্যগুলোর উপর ভিত্তি করে ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব। মূল প্রশ্নটা হলো, ঠিক কি আমাদের খাবারকে ওই আণবিক্ষণিক হুমকি থেকে বাঁচিয়ে রাখছে, আর এর জন্য পৃথিবীকে আসলে কতটা চড়া মূল্য দিতে হচ্ছে? এখানেই তৈরি হয় একটা বিশাল দ্বিধা। চিন্তা করে দেখুন, শুধু একটা আবদ্ধ জায়গা থেকে তাপ সরিয়ে আমরা কিভাবে অদৃশ্য সব বিপদ ঠেকিয়ে দিচ্ছি, আবার ঠিক সেই একই কাজ কিভাবে পুরো পরিবেশের জন্য একেবারে ভিন্ন মাত্রার একটা চ্যালেঞ্জ তৈরি করছে। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তো আজকের এই আলোচনার মূল বিষয়গুলো এক নজরে দেখে নেওয়া যাক। ১. জৈবিক হুমকি। ২. শীতলীকরণের কার্যপ্রণালী। ৩. রাসায়নিক কুল্যান্ট এবং ৪. জলবায়ুগত জটিলতা। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। শুরু করছি পর্ব ১, জৈবিক হুমকি, অদৃশ্য প্যাথোজেন। আচ্ছা, জিনিসপত্র ঠান্ডা রাখা কেন এতটা জরুরি? এটা বুঝতে হলে সবার আগে আমাদের তাকাতে হবে একটা অদৃশ্য সমস্যার দিকে, আর সেটা হলো ব্যাকটেরিয়ার অবিশ্বাস্য দ্রুতগতিতে বেড়ে ওঠা। এই ব্যাকটেরিয়াগুলোই কিন্তু আমাদের খাবার নষ্ট করে আর জনস্বাস্থ্যের জন্য মারাত্মক সব হুমকি তৈরি করে। ইউএসডিএর ডেটাগুলোর দিকে তাকালে একটা ভীষণ চমকপ্রদ ব্যাপার চোখে পড়বে। এখানে একদম সঠিক তাপমাত্রার প্রান্তিক সীমা বা থ্রেশহোল্ডগুলো দেওয়া আছে। একটু খেয়াল করলেই দেখবেন স্যালমোনেলা আর ইকোলাইয়ের মতো মারাত্মক সব প্যাথোজেন ঠিক ৪৪.৬ ডিগ্রি ফ্যারেনহাইটের কাছাকাছি তাপমাত্রায় বহুগুণে বাড়তে শুরু করে। এই অণুজীবগুলো একটু উষ্ণ পরিবেশ পেলেই কতটা সক্রিয় হয়ে ওঠে, এটা ভাবলে আসলেই অবাক হতে হয়। আর এ কারণেই ফ্রিজের তাপমাত্রা একদম কাটায় কাটায় নিয়ন্ত্রণ করাটা এতটাই জরুরি। এবার এই ২৪ সংখ্যাটার দিকে একটু নজর দেওয়া যাক। সংখ্যাটা কিন্তু সাংঘাতিক তাৎপর্যপূর্ণ। মূলত ৭০ ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রায় স্যালমোনেলা ব্যাকটেরিয়ার পরিমাণ ঠিক ১০ গুণ বৃদ্ধি পেতে এই ২৪ ঘন্টা সময় লাগে। কিন্তু অবাক করা বিষয় হলো, খাবারটা যদি মাত্র ৫০ ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রায় রাখা হয়, তবে ওই একই পরিমাণ ব্যাকটেরিয়া বাড়তে সময় লাগবে বিশাল ১০৭ ঘন্টা। সময়ের এই পাহাড়সম পার্থক্যটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে কিভাবে শুধু সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা খাদ্যজনিত মারাত্মক সব অসুস্থতা রুখে দিতে পারি। এবার আসছি পর্ব ২-এ, শীতলীকরণের কার্যপ্রণালী, বাষ্প সংকোচন চক্র। চলুন দেখি এই পুরো ব্যাপারটা কিভাবে কাজ করে। এতক্ষণ যে দ্রুত বর্ধনশীল জৈবিক হুমকিগুলোর কথা বললাম, সেগুলো মোকাবেলার জন্য প্রকৌশলীরা ঠিক কী ধরনের যান্ত্রিক সমাধান তৈরি করেছেন, এখন আমরা সেটাই দেখব। এই যান্ত্রিক শীতলীকরণ প্রক্রিয়াটা মূলত ৪টা অত্যন্ত সুসংবিনিত ধাপে কাজ করে। এই ধাপগুলো চক্রাকারে একটা রেফ্রিজারেন্ট তরল বা ফ্লুইডের ভৌত অবস্থা পরিবর্তন করতে থাকে। প্রথম ধাপে কম্প্রেসর গ্যাসের চাপ আর তাপমাত্রা বাড়িয়ে দেয়। এরপর কন্ডেন্সার সেই উচ্চ চাপের গ্যাস থেকে তাপটা বের করে দিয়ে তাকে তরলে রূপান্তর করে। তৃতীয় ধাপে এক্সপ্যানশন ভালভ হঠাৎ করে এর চাপ কমিয়ে দেয়। আর সবশেষে ইভ্যাপোরেটর ফ্রিজের ভেতরের তাপটা শুষে নিয়ে সেই তরলকে আবার গ্যাসে পরিণত করে। পুরো ব্যাপারটা অনেকটা জাদুর মতো, তাই না? তরল আর গ্যাসকে সংকুচিত আর প্রসারিত করার এই যে অবিরাম চক্র, এটা আসলে চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে কিভাবে রেফ্রিজারেন্ট ফ্রিজের ভেতরের ঠান্ডা জায়গা থেকে তাপটা টেনে নিয়ে বাইরের গরম জায়গায় বের করে দেয়। এটা পুরোপুরি একটা বদ্ধ চক্র, যেটা ভেতরে ভেতরে অবিরাম কাজ করে চলেছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, রেফ্রিজারেটর বা ফ্রিজ নিজে থেকে কিন্তু কোনো জাদুর মতো ঠান্ডা বাতাস তৈরি করে না, বরং এটি একটা অত্যন্ত ডাইনামিক বা সক্রিয় ইঞ্জিন হিসেবে কাজ করে। এর মূল কাজই হলো একটা আবদ্ধ জায়গা থেকে তাপীয় শক্তি বা থার্মাল এনার্জি পাম্প করে ক্রমাগত বাইরে বের করে দেওয়া। ভেতরের তাপ বাইরে ছুঁড়ে ফেলাই হলো এর আসল কাজ। চলে আসলাম পর্ব ৩-এ, রাসায়নিক কুল্যান্ট, রেফ্রিজারেন্টের বিবর্তন। এতক্ষণ যে অসাধারণ যান্ত্রিক ইঞ্জিনটার কথা বললাম, তার ভেতরে যদি রাসায়নিক জীবনসত্তা না থাকে, তবে সেটা কিন্তু একেবারে অকেচো। আর ঠিক এই জায়গাতেই রেফ্রিজারেন্টের জটিল আর পরিবর্তনশীল ঐতিহাসিক বিবর্তনের বিষয়টা চলে আসে। প্রযুক্তি আর পরিবেশ দুটোর সাথে এর সম্পর্ক কিন্তু অনেক গভীর। এই রেফ্রিজারেন্টগুলো কিন্তু যেন তেন কোনো পদার্থ নয়, এগুলো অত্যন্ত বিশেষায়িত রাসায়নিক। এদেরকে খুব সতর্কতার সাথে বেছে নেওয়া হয়, কারণ থার্মোডাইনামিক প্রক্রিয়া চলাকালীন এগুলো অবিশ্বাস্য রকম দ্রুত আর কার্যকরভাবে তরল থেকে গ্যাস আর গ্যাস থেকে তরল অবস্থায় রূপান্তর হতে পারে। সঠিক চাপ আর তাপমাত্রায় এদের এই অবস্থা পরিবর্তনের জাদুকরী ক্ষমতাই মূলত ফ্রিজকে সচল রাখে।
সময়ের সাথে সাথে কিভাবে এই পরিবর্তনগুলো এসেছে সেটা একটু খেয়াল করলেই বোঝা যায় যে পরিবেশ রক্ষার তাগিদে আমাদের ক্রমাগত পরিবর্তন আনতে হচ্ছে। পরিবেশ নিয়ে বিজ্ঞানীদের জানাশোনা যত বেড়েছে, ক্লিন এয়ার অ্যাক্টের মতো কড়া সব নিয়মকানুন এই রেফ্রিজারেন্ট শিল্পকে রীতিমতো বাধ্য করেছে প্রতিনিয়ত বিবর্তিত হতে। একসময়ের ভীষণ জনপ্রিয় রাসায়নিক ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি, যা আমাদের ওজোন স্তরকে ঝাঁঝরা করে দিচ্ছিল, সেটাকে বাতিল করা হয়েছে। এরপর হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন বা এইচসিএফসি আসলেও সেগুলোও এখন ধীরে ধীরে নিষিদ্ধের খাতায় চলে যাচ্ছে। এবার আমরা পৌঁছে গেছি পর্ব 4-এ, জলবায়ুগত জটিলতা, আধুনিক সময়ের দ্বিধা। রাসায়নিক বিবর্তনের এই যে চলমান প্রক্রিয়া, এটা একদম সরাসরি আমাদের বর্তমান পরিবেশগত জটিলতার দিকে নিয়ে যায়। পুরনো একটা সমস্যার সমাধান করতে গিয়ে আমরা কিভাবে নতুন আর আরও বিশাল একটা ফাঁদে পা দিচ্ছি, এখন আমরা সেটাই দেখব। প্রাথমিক নিষেধাজ্ঞাগুলো নিঃসন্দেহে একটা ভালো কাজ করেছিল। উচ্চ ওডিপি বা ওজোন স্তর ধ্বংসকারী পদার্থগুলোকে আমরা সফলভাবেই দূর করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সেগুলোর বিকল্প হিসেবে বাজারে আসা অনেক রাসায়নিকেরই জিডব্লিউপি বা গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল ছিল অবিশ্বাস্য রকম বেশি। মানে সোজা কথায়, তারা ওজোন স্তর হয়তো বাঁচালো, কিন্তু পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে রীতিমতো আগুনে ঘি ঢালতে শুরু করলো। গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল বা জিডব্লিউপির এই বিশাল পার্থক্যগুলো তুলনা করলে বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন পুরনো প্রজন্মের R404A, যার জিডব্লিউপি প্রায় 4000-এর কাছাকাছি। এটা কার্বন ডাইঅক্সাইডের চেয়ে বহুগুণ বেশি ক্ষতিকর। অন্যদিকে রয়েছে নতুন প্রজন্মের পরিবেশ বান্ধব হাইড্রোকার্বন, যেমন প্রোপেন ভিত্তিক R290, যার জিডব্লিউপি মাত্র 6। ভাবা যায়, এটা নিঃসন্দেহে একটা বিশাল অগ্রগতি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, এর ভেতরও একটা বড়সড় ক্যাচাল আছে। আধুনিক প্রকৌশলীদের এখন একটা অদ্ভুত ভারসাম্য রক্ষা করে চলতে হচ্ছে। এমন রাসায়নিক ব্যবহার করতে হবে যেটা জলবায়ুর জন্য নিরাপদ, আবার একই সাথে অত্যন্ত দাহ্য বা আগুন ধরে যাওয়ার ঝুঁকিপূর্ণ প্রাকৃতিক রেফ্রিজারেন্ট ব্যবহারের যে লজিস্টিক আর নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ, সেটাও সামলাতে হবে। পরিবেশবান্ধব রেফ্রিজারেন্টগুলো সাধারণত ভীষণ দাহ্য হয়ে থাকে, তাই আমাদের রান্নাঘরের নিরাপত্তার জন্য এটা একেবারে নতুন একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পুরো আলোচনাটা আমাদের একটা অত্যন্ত আকর্ষণীয় এবং গভীর ভাবনার জায়গায় দাঁড় করিয়ে দেয়। একটু ভেবে দেখুন, ব্যাকটেরিয়া বা প্যাথোজেনের হাত থেকে খাবারকে সুরক্ষিত রাখা আর বেঁচে থাকার জন্য প্রতিদিন যে যন্ত্রটা আমরা ব্যবহার করছি, সেই একই যন্ত্রের হাত থেকে আমাদের বায়ুমণ্ডলকে নিরাপদ রাখা, এই দুইয়ের মধ্যে কি এক সূক্ষ্ম চলমান ভারসাম্য কাজ করছে। আজকে থেকে রান্নাঘরের ফ্রিজটার দিকে তাকালে হয়তো এই প্রশ্নটাই সবার আগে মাথায় আসবে, ভেতরে আসলে ঠিক কোন রাসায়নিকটা নিঃশব্দে আমাদের খাবার বাঁচাচ্ছে আর পরিবেশের জন্য সেটা কতটুকু নিরাপদ। আমাদের আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করি।